শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই, যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। আগামীকাল থেকে বিএলএ-2রা বাড়ি বাড়ি যাবে। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে, ক্যাম্প তৈরি করা হচ্ছে, এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে। এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে। সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না। যেভাবে ধারাবাহিকভাবে 2021 সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডাকা থেকে শুরু করে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া, মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া, আবাসের টাকা বন্ধ করে দেওয়া, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। আমরা এই টাকা ফিরিয়ে আনবো। এটা চেষ্টা করেছিল 100 দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেনি। আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। দেখুন, এখনো এসআইআর শুরু হয়নি, আগামী কাল থেকে শুরু হবে। ইনিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটই হয়নি। তার আগে 6 জন মারা গেছে। 6 দিন আপনি দেখুন। এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর 95 বছর বয়স, কারোর 57 বছর বয়স, কারোর 28 বছর বয়স, কারোর 62 বছর বয়স। দিনহাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা তার সুস্থতা কামনা করি। কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি, এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি। আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো, ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো, তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন? এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি, বিজেপিও দিতে পারেনি। উত্তরটা কি? বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন, আমরা উত্তর দিই। আমরা যে প্রশ্নগুলো করছি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্নগুলো গিয়ে পাল্টা ইলেকশন কমিশনকে করা। কালকে কুলপিতে এরা বলছে 2002 এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরবো। কুলপির ক্ষেত্রে 2002 এর ভোটার লিস্ট নেই। আপলোড যেটা করা হয়েছে সেটা 2003 এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত, যেখানে আপনি প্রস্তুত নয়। আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটোরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। এর জবাব কে দেবে? তৃণমূল কংগ্রেস দেবে না, আমাদের সরকার দেবে না, ইলেকশন কমিশন দেবে না, বিজেপি দেবে? এ দায় কার? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে? হঠাৎ করে ইচ্ছা হলো, রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল, পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজকে 5 দিন হয়ে গেল, তো 120 ঘন্টা পার। বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন, সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে।
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। এইটুকুই আমার বলার ছিল। তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায়। আমি শোভনদা সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে, আমার এই আশাই রইল। ঠিক আছে। পানিহাটির ক্ষেত্রে আপনি বলেছিলেন যে তাদের পরিবারের এফআইআর করা উচিত এবং তারা যদি এফআইআর করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং অমিত শাহের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনারা আইনি সহায়তাও দেবেন তাদের পরিবার। হ্যাঁ, নিশ্চয়ই। আজকেও তিনি মারা গেছেন যে মানে ডানকুনির ঘটনা, এক্ষেত্রেও কি জ্ঞানেশ কুমার বা অমিত শাহের বিরুদ্ধে এফআইআর? দেখুন, পার্টি তো এফআইআর করতে পারে না, একটা আইনি প্রক্রিয়া রয়েছে। কোথাও যদি কারোর কোনো রকম আইনি সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ হয়, আমাদের কর্মীদের বলাই রয়েছে যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায়, আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকব এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগ্যাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখব। যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি, দাঁড়িয়েছি। এবার তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি, তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে, আমরা সেটা লিগালি টেক আপ করবো। আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেবো। কাল থেকে বিএলওরা বাড়ি বাড়িতে যাবে। বিজেপি এই মুহূর্তেই পিএলওদের হুমকি দিচ্ছে। তিনি সরকারি কর্মচারী হতে পারেন, তার প্রতি আপনাদের আবেদন বা পরামর্শ কি থাকবে? মানে কিরকম ভাবে তিনি আগামীকাল থেকে কাজটা করা উচিত, মানে বিএলওদের? বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে, কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বিশেষ করে বিজেপির কিছু নেতা, তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো দীর্ঘকরণ হয়ে গেছে। আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি, বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট। তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে। তা না হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই, আমরা যে কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে, এত বিএলওকে অ্যারেস্ট করা হবে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের। যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব, আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে। আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন, আপনারা প্রশাসনকেও জানাবেন, প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। ক্যাম্পের সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়ানো হচ্ছে, সেগুলো হচ্ছে ঠাকুরবাড়ির দিকে, নর্থ বেঙ্গলে নিয়ে চলে গেছে, আলিপুরদুয়ারেও পড়েছে। কোথাও মনে হচ্ছে যে কোচবিহার হেরে যাওয়ার পর রাজবংশী ভোটের জন্য ফ্যাক্টর আছে, তাই ওখানে এরকমভাবে ক্যাম্প করে টানার চেষ্টা চায়। দেখুন, আপনারা কোচবিহারের ক্ষেত্রে বা উত্তরের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আপনারা দেখেছেন যে আসামের কোনো এখতিয়ার বাংলায় নেই, সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে বাংলার রাজবংশী মায়েদের, ভাইয়েদের বলছে বাংলাদেশী। যারা জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম বাংলায় থেকেছে, রয়েছে, যাদের ঘর বাড়ি জমি সব বাংলায়, যাদের কোনো এখতিয়ার নেই, ম্যান্ডেট নেই এই মাটিতে, সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশী। আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে এসআইআর না করে। মানুষ দেখুক যে উত্তরের মানুষরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, বিধানসভায়ও তারা বিজেপিকে ভোট দিয়েছে 21 সালে, 24-এও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিজেপি জিতেছে। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে, তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের, ভাইদের বাংলাদেশি বলছে।